নমস্কার, আমি আপনাদের অতি পরিচিত, অতি প্রিয় বিকাশ ব্যানার্জি। আজকে ইভিএম নিউজে এসছি, যাদের সাথে আমার সহবাস বাস আর কি। সহবাস বলাটা অনেক ক্ষেত্রে অনেকে অপপ্রয়োগ করেন, কিন্তু মনে করি সহবাস এই জন্য যে আপনারা সবাই জানেন আমি সাংস্কৃতিক লাইনের সঙ্গে যুক্ত, ফিল্ম ডিরেক্টর, নাটকের কিছু কাজকর্ম করি। সেই ক্ষেত্রে যাদের সাথে আমার সহবাস, প্রায় প্রতিদিনকার সম্পর্ক থাকে, তাদেরকে আজকে ডেকেছি একটা ভিন্ন উপস্থাপনা নিয়ে। ভিন্ন মানে আলাদা উপস্থাপনা নিয়ে। আমার সঙ্গে বসে আছেন আমার অগ্রজ প্রতিম মানুষ দাস। নমস্কার। বসে আছেন আমার সঙ্গে আমার অনুজ প্রতিম শ্রমিক মুখার্জি। আজকে আমি ইভিএম নিউজের জন্য যে আলোচনাটা শুরু করতে চাই, যে সাধারণ নির্বাচন দেশে এসে গেছে। আমরা সবাই সাধারণ মানুষ। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও কিন্তু একজন সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও কিন্তু একজন সাধারণ মানুষ, এ বিষয়ে কোনো ভুল নেই। কিন্তু আমরা অতি সাধারণ মানুষ হয়ে উঠেছি কালের পরিবর্তনে, কালের বিবর্তনে, রাজনীতির পরিবর্তনে। সেই বিষয়ে দিকপাত করার জন্য বা আলোকপাত করার জন্য আমি মানুষদাকে দিয়ে শুরু করব। মানুষদা, আজকে এই নির্বাচন আসছে, এই নির্বাচনকে আপনি কি চোখে দেখছেন? আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি এই নির্বাচনকে আপনি কি চোখে দেখছেন? দেখুন, আমি খানিকটা কনফিউজড এবং আমি একজন ভীষণ পেসিমিস্ট লোক। কোথাও কোনো আশার কিরণ আমি দেখি না। আমার মনে হয় কোনো পলিটিক্যাল পার্টি জনগণের কোনো উপকার কোনো দিন করবে না। আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অনেক রাজত্ব দেখলাম। একদম প্রথমে কংগ্রেসের রাজত্বে আমি ধুঁকতে ধুঁকতে বড় হয়েছি। তারপরে বামফ্রন্ট রাজত্বে সেই একইভাবে ধুঁকতে ধুঁকতে বেঁচে আছি। আর তারপর তৃণমূল রাজত্বেও আমার সেই একই অবস্থা। আমার কখনো কোনো উন্নতি হয়নি, যেমন ছিলাম সেরকমই আছি। তাই কোনো পলিটিক্যাল পার্টির উপর আমার কোনো ভরসা নেই। সেই দিক থেকে চিন্তা করলে আমি ইলেকশনের ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নই। কারণ যে কোনো পার্টি আসুক, ABC, তারা আমার কোনো উপকার করবে বলে আমার মনে হয় না। আপনার এই ধারণাটা কেন হয়েছে? তার কারণ আমার নিজের জীবন দিয়ে আমি তখনও প্রথম দিকে দেখেছি, আমার বাবাকে দেখেছি সংসার চালাতে হিমশিম খেতেন, ধুঁকতে ধুঁকতে মারা গেছেন। তারপর আমি বড় হয়েছি, আমার সংসার হয়েছে, আমিও সংসার চালাতে হিমশিম খাই, ধুঁকতে ধুঁকতে মরতে বসেছি। এরপরে এখন আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, আমার ধারণা ওরাও সংসার চালাতে একই রকম হিমশিম খাচ্ছে। সেই থেকেই আমার ধারণা হয়েছে যে এই প্রসঙ্গে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আমি শ্রমিকের কাছে আসবো, যে আপনার এই যে ধুঁকতে ধুঁকতে ব্যাপারটা, এটা কি মানে আপনি কি বলছেন যে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ ধুঁকতে ধুঁকতেই জীবনপাত করছি? কিছু পার্সেন্ট তো নিশ্চয়ই আছেন যারা খুব ভালো অবস্থায় আছেন, আর বেশিরভাগ পার্সেন্ট আমারই মতো ধুঁকতে ধুঁকতেই বড় হচ্ছে। ধুঁকতে ধুঁকতেই আর কি তাদের জীবনের জগৎ জানা। আচ্ছা, আমি আসছি শ্রমিকের কাছে। আমি শুনেছি শ্রমিক শিক্ষক, ঠিক আছে, ওর জীবনের অনেক ব্ল্যাক ডেই থাকে, ওরও জীবনের কিছু ব্ল্যাক ডে আছে এবং করোনা রোগকে কেন্দ্র করে সেই ব্ল্যাক ডেটা এসছে। কিন্তু ও আজকে, আমি ওকে যেটা প্রশ্ন করব, সেই ব্ল্যাক ডের ক্ষেত্রেও অন্যদিন আলোচনা হবে হয়তো কখনো, কিন্তু প্রশ্ন করব যে মানুষদা যাবে না, তুমি এই নির্বাচনকে কেমন ভাবে দেখছো? ভারতবর্ষের নির্বাচন হচ্ছে বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। আমি মানুষদের কথায় কিছুটা সহমত যে কোনো রাজনৈতিক দলই জনগণের ভালো করার জন্য কিন্তু মসনদে বসেনি আজ পর্যন্ত। কথাটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু বাস্তবে দেখা গেছে সবাই যে যার আখের গোছানোর জন্যই কোনো একটা
একটা রাজনৈতিক, আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না, কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়া আসে, সে যে কেউ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই গণতান্ত্রিক প্রক্রিয়া একটা বিশাল ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। আমরা ডিজিটাল ইন্ডিয়া করে আমরা খুব চেঁচামেচি করি, আমরা সব জায়গায় এখন আমরা মডার্নাইজ হয়ে আমরা এখন ডিজিটালি আমরা কাজকর্ম শুরু করেছি যে কোনো ব্যাপারে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা চলে এসছে, রোবোটিক্সও চলে এসছে। তো এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমি একটা মানে আমার যেটা মনে হয়, আমরা এই যে বিশাল ব্যয়বহুল ব্যাপারটা, এটা কিন্তু আমরা কমাতে পারি। কিভাবে? আমাদের বাড়িতে বসেই আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, কিন্তু সেটা কোনো রাজনৈতিক দলই সেটা কিন্তু মেনে নেবে না। কেন মেনে নেবে না? শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা সত্যি। রিগিংটা করা যাবে না। যে যেখানে পাওয়ারফুল সে সেখানে রিগিং করবেই, সে যে দলই করুক। আমি ছোটবেলায় যবে থেকে ভোটাধিকার প্রয়োগ করছি তবে থেকে দেখে এসেছি রিগিং, সে যে দলই করুক না। তো আমার এখানে মনে হয় আমরা যদি বাড়িতে বসে ওই ইউআই কোড দিয়ে আমরা এই ডিজিটাল ভোটিং ব্যবস্থাটা যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমরা মনে হয় স্বচ্ছভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা খরচটাকেও কমাতে, এত বিশাল খরচ মানে চিন্তা করা যায় না, এই খরচটাকে আমরা কমাতে পারি। জানি না এই প্রস্তাবটা বোধহয় কেউই মেনে নেবেন না, তাহলে যখন যে ক্ষমতায় থাকবে তার ক্ষমতাটা কমে যাবে আর কি। এটা আমার মত, সবাই হয়তো একমত হবেন না, কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে ঠিক যতগুলো নির্বাচন হয়েছে সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে আপনি কি মানে তুমি কি প্রতিটা ভোটেই অংশ নিয়েছো? না, প্রতিটা ভোটে আমি অংশ নিইনি। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি 1989, প্রথম আমি ভোটাধিকার প্রয়োগ করি। সেই সময় তোমার বয়স কত ছিল? 19 বছর বয়স ছিল। যে বছর ভিপি সিং পাওয়ারে এলেন কংগ্রেসকে সরিয়ে, জনতা দল পাওয়ারে, সেই বছর আমি প্রথম আমি ভোটাধিকার প্রয়োগ করেছিলাম আর কি। বোফোর্সের সময়, এটা বোফোর্স নির্বাচন যেটা বিখ্যাত। আচ্ছা, তো সেই 19 বছর বয়সে যে ভোট দিয়েছে, সেই ভোটেও কি তোমার মতবাদ সেখানেও রিগিং হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমি আমার সামনে দেখেছি। আমার তখন তো এই ভোটার কার্ড ছিল না, তখন ওই ব্যালট ছিল, সই করে দিতে হতো, তারপরে ঢুকলো, আপনার ভোটটা হয়ে গেছে, আচ্ছা আপনি চলে যান। আচ্ছা, ঠিক আছে, সেটা হয়ে গেল। কপাল ভালো, আমাকে ওখানে সবাই চিনতো, যেখানে আমি আমার ভোটটা দিতে পেরেছিলাম। আচ্ছা, কিন্তু সেই সময় তাহলে তোমার একজন সাধারণ মানুষ হিসেবে কি প্রতিবাদ করা উচিত ছিল না? যে দল করছে প্রতিবাদ আমি না, উপায় ছিল না। ইচ্ছে ছিল কিন্তু উপায় ছিল না। কেন উপায় ছিল না? আমার দল ভারী ছিল না তখন। আচ্ছা, আমার দল আমি ব্যক্তিগতভাবে আমি কোনো দল করতাম না, বাট আমি ব্যক্তিগতভাবে দলে ভারী ছিলাম না। না, তুমি যাকেই ভোট দাও সেও তো একটা দলের প্রার্থী। হ্যাঁ, যাকে আমি ভোট দিয়েছি, ঠিক আছে, সেও তো একজন রাজনীতি, যেটা মানুষদা বললো, কোনো দলই আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো তোমার যেটা মনে হয়েছে যে তুমি, কিছু লোক যেমন নোটায় ভোট দেয়, কিছু লোক যেমন প্রতিবাদ করে না, ভোটই দেবো না, তুমি কোন মতের অধিকার? না, আমি ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি, আমি ভোট দিয়েছি। তার পরবর্তীকালে আমি 2021-এ যে ভোটটা হলো বিধানসভা নির্বাচন, ওই থেকে আমি ভোট দিই, তারপরে ভোট দিই। আচ্ছা, কারণ তোমার এবছর আমি ভোট দেবো কিনা আমি খুব একটা শিওর নই। আচ্ছা, সেটা কি রাগে, অভিমানে, নাকি বিরক্তিতে? আচ্ছা, এই বিরক্তিটা কেন? চারিদিকে সব যা দেখছি, কোনো দলই স্বচ্ছ নয়, সব দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।
আমি কোনো দলের নাম নেব না, সবাই যেই ক্ষমতায় আসে সেই দুর্নীতি আশ্রয় নেয়। কথাটা বলতে খারাপ লাগে কিন্তু কথাটা খুব সত্যি কথা। আচ্ছা, আজকে মানে স্টেটে বলুন সেন্টার বলুন দুর্নীতি সব জায়গায় ছেয়ে গেছে, সুতরাং সেখানে আমি আর ভোট দিয়ে আর কি করব, এরকম একটা ব্যাপার আমার মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। তা নতুন করে যদি কেউ কাউকে আনা যায়, সেও কি আপনার মনে হয় দুর্নীতি, তোমার মনে হয় দুর্নীতি পরায়ণ হবে? নতুন তো কোনো মুখ দেখছি না, সবই তো পুরনো মুখ। আচ্ছা, মানে আবার আমি তো কোনো নতুন মুখ দেখছি না, এখন যে যারা দাঁড়াচ্ছে তারা কি নতুন, তারা সবাই পুরনো। না, আজকে 2011 সালে একটা নতুন সরকার এসছে রাজ্যে, হ্যাঁ, তারা তখন নতুন ছিল, তখন নতুন। তাহলে আমরা যারা তাকে বেছে নিয়েছিলাম তাহলে কি ভুল করেছিল? সে ব্যাপারে আমি মন্তব্য করবো না, মন্তব্য করাটা আমার সমীচীন হবে না। আচ্ছা, না হতে পারে যে সেই ব্যাপারে তুমিও এখন তাদেরকেই ভোট দিয়েছিলে, কিন্তু তুমি এখন কালের প্রয়োজনে হ্যাঁ, মনে করছো যে না আমার ভোট দেওয়াটা সেদিনকে ভুলই হয়েছিল, এইটা কি না? আমি জাস্ট আলোচনা করার জন্য জানতে চাইছি। হ্যাঁ, তখন যে ব্যাপারটা হয়েছিল যে 2011 সালে যেটা হয়েছিল, আমরা সবাই একটা পরিবর্তনের হাওয়া, সেই পরিবর্তনের হাওয়াতে হয়তো আমিও ভেসে গেছিলাম। সেই পরিবর্তনটা কি দেখতে পেয়েছো? যে পরিবর্তনের হাওয়ায় ভেসে গিয়ে তুমি একটা পক্ষকে বেছে নিলে, হ্যাঁ, সেটা কি তুমি দেখতে পেয়েছো সেই পরিবর্তনটা হয়েছে কি না হয়? না, হয়নি, হয়নি। আরেকটা জিনিস যেটা আমাদের সবচেয়ে, যেটা আমাকে পীড়া দেয়, সেটা হচ্ছে আজকে কোনো একটা প্রার্থীকে, কোনো একটা দলের ব্যানার কোনো প্রার্থীকে আমি একটা হয়তো ভোটটা দিলাম, নির্বাচনের পরে দেখলাম, ফলাফল ঘোষণা পরে দেখলাম সেই প্রার্থী দল বদল করে। আমি এইটা একটু দর্শকদের বলে দিতে চাই, আমি ঘুরছি যেহেতু নিউজ চ্যানেল, এটা কিন্তু আমাকে অধিকাংশ দর্শকেরই মতামত যে আজকে ওকে ভোট দেবো, কালকে যে অন্য দলে চলে যাবে না, কোনো গ্যারেন্টি আছে কি? তো এটা কিন্তু তুমিও সেই মত। একদম একদম। মানুষরা, আমি এর থেকে আপনাকে জিজ্ঞেস করছি যে পরিত্রাণ পাওয়ার সাধারণ মানুষের উপায় কি আছে? আপনি কিছু কোনো একটা বিদেশের কথা বলেছেন, আমি কান্ট্রির নামটা বলছি না, যে সেখানে টয়লেটে গেলে উঠে যাচ্ছে আপনার ইউএসজি কি ইসিজি করতে হবে কি হবে না, হ্যাঁ, ইসিজি করতে হবে কি হবে না। তা আপনি কি মতের অধিকার যে কি করলে হবে পরিত্রাণ? আমার অ্যাকচুয়ালি সেরকম কোনো ধারণা নেই যে কি করলে এটার উন্নতি হবে। এটা নিয়ে ভাবেনি না? ভাবি না বলবো না, ভেবে কোনো রাস্তা পাই না, কোনো কুল কিনারা পাই না। আর আরেকটা জিনিস মনে হয় যে ডেমোক্রেসি সাকসেসফুল হতে হলে সবার শিক্ষিত হওয়া দরকার, সবার সচ্ছল হওয়া দরকার। আমাদের এখানে কিন্তু শিক্ষিত লোকের সংখ্যাও খুব কম, সচ্ছল লোকের সংখ্যাও খুব কম। দু জায়গায় আমরা মার খেয়ে যাচ্ছি। কারণ শিক্ষিত লোক বুঝতে পারে যে সরকারের এই নীতিটা, ইকোনমিক এই নীতিটা দেশের পক্ষে ভালো কি খারাপ। অশিক্ষিত লোকেরা সেটা বুঝতেই পারে না, এটা এক নম্বর। আর এখানে বেশিরভাগ লোক অশিক্ষিত। আর সচ্ছলতার কথা এই জন্য বলছি যে আমাদের এখানে বেশিরভাগ লোক দরিদ্র, তাই সামান্য একটা 500 টাকার লোক দেখালে সে তার অন্য কাউকে ভোট দিয়ে দেবে। তো সে ভাবতেই পারবে না যে এটা থেকে তার কোনো উপকার হবে না। সেই কারণে শিক্ষিত এবং সচ্ছল লোকের ক্ষেত্রেই ডেমোক্রেসি সাকসেসফুল হয়। আচ্ছা, তাহলে ডেমোক্রেসি আপনি মানেন, কিন্তু ডেমোক্রেসি সাকসেস নয়, সেটাও আপনি বলছেন। ডেমোক্রেসি সাকসেসফুল হওয়ার মতো ফিল্ড আমাদের এখানে নেই বলে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, তো এই যে মানে অদূর ভবিষ্যতে আপনি যতদূর ধরুন ঈশ্বর আপনাকে শতায়ু করুন, আমাদের প্রার্থনা, আপনার কি মনে হয় যে শতায়ু হলেও আপনি এটা দেখতে পাবেন বলে আপনার বিশ্বাস নেই? আমার বিশ্বাস নেই। আমার ধারণা অদূর ভবিষ্যতে কোনো উন্নতি হওয়ার আশা নেই। এই ব্যাপারে যেহেতু শ্রমিক অনেক পিছিয়ে আছে বয়সের দিক থেকে, শ্রমিকের কি আশা? না, আমি অতটা হতাশাগ্রস্ত নই। সব অন্ধকার রাতের শেষেই তো ভোর হয়, নতুন সূর্য উদয় হয়। আমিও আশা রাখি যে হয়তো আমাদের ভালো দিন বা শুভ দিন হয়তো আসবে। আশায় মরে চাষা, সুতরাং আশা করতে তো দোষ নেই, আশা করি। তবে কবে আসবে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই।
তবে আশা রাখি হয়তো কোনোদিন আসবে, যদি আসে। আচ্ছা, মানে এখন তুমি মানে আশাবাদী হলেও তোমার মনে সন্দিহান, তুমি তোমার মন থেকে সন্দিহান প্রকাশ করছো, হ্যাঁ, কিছুটা তো সন্ধিহান বটেই, তবে আশা যে একদম নেই তা নয়। এ থেকে যুব সমাজের কোনো অবদান থাকবে তোমার কি মনে হয়? অবশ্যই থাকে। তো যুব অবশ্যই সমাজকে, থাকবে। আজকের যুব সমাজকে দেখে তোমার কি মনে হচ্ছে? আজকের যুব সমাজ যারা আছে, যেটা মানুষ একটু আগে বললেন, যে রাজনীতি করতে গেলে প্রথম হচ্ছে শিক্ষিত হওয়া, পরে হচ্ছে স্বচ্ছ হওয়া। সচ্ছল বলেছেন, সচ্ছল না। স্বচ্ছ না, আমি স্বচ্ছ বলেছি, সচ্ছল। না সচ্ছল বলেছেন, উনি বলেছেন সচ্ছলের সংখ্যা স্বচ্ছ। খুব কম, সচ্ছল বলেছেন, না, না, স্বচ্ছ। তাই বলেছেন তো, সচ্ছল বলেছেন, সচ্ছল হতে হবে। আমার বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, শিক্ষিত হতে হবে, সবাই শিক্ষিত নয়, সবাই সচ্ছল না, এত সংখ্যায় না, কম, সচ্ছল যে মানে জন্য আমি কিন্তু যেটা- এই হ্যাঁ। হতাশাগুলো এইগুলো সাধারণ মানুষের মধ্যে আসছে ধীরে ধীরে, এটাই তো আমি একটু অ্যাড করছি, সেটা হচ্ছে প্রথমত শিক্ষিত হওয়া দরকার। শিক্ষিত মানে আমাদের পুঁথিগত শিক্ষা নয় শুধু, বিভিন্ন মানে বিষয়ে জ্ঞানটা অত্যন্ত জরুরি। এবং তারপরে স্বচ্ছ হওয়া, সচ্ছল না, স্বচ্ছ হওয়া, মানে ইংরেজিতে যেটাকে বলে ট্রান্সপারেন্ট হওয়া। মানে আমি যেটা বলছি আমি আগে মন খুলে বলতে পারবো, আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আমার মধ্যে কোনো কি বলবো ওটাকে, আমার মধ্যে কোনো ডুপ্লিসিটি থাকবে না। তাহলে কি সেক্ষেত্রে মানুষ ভয় পাচ্ছে? মানুষ ভয় পাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, এখন পাচ্ছে, তবে অদূর ভবিষ্যতে মানুষ ভয়টা কাটিয়ে উঠবে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। আচ্ছা, তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করি, আবার কোনোদিন নিশ্চয়ই কোনো অন্য প্রসঙ্গ নিয়ে আসবো, কারণ আমরা সবাই সাংস্কৃতিক জগতের লোক, সাংস্কৃতিক জগতেরও খবর যেহেতু এই চ্যানেল দেবে, আমরা সেদিন আলোচনা করব। আমাদের কারেন্টলি একটি নাটক আছে, স্টেজ করছি আমরা, বিনোদিনী আজকার, আপনি সেখানে অভিনয় করছেন, শ্রমিক সঙ্গে থাকবে বলেছে, শ্রমিক সামান্য কিছু কারণের জন্য অবসর নিয়েছে, তখন আমরা সাংস্কৃতিক নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার। দেখুন ইভিএম নিউজ, দেখুন ইভিএম নিউজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আমরা এরকম নানা রকমের নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আগামী দিনে আসছি। ভোট এর রেজাল্ট বেরোবে 4 জুন, আশা করছি 4 জুন পর্যন্ত আপনাদের এরকমই নতুন, আমরা কোনো দলেরও নই, অথচ আমরা সেই ভোটটা নিয়েই আলোচনা করছি, এরকম কোনো প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার, ধন্যবাদ।